সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি সাইদ হাসান, প্রভাষক পদার্থবিজ্ঞান। তো সপ্তাহ ঘুরে আবার তোমাদের মধ্যে নিয়ে আসলাম পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়, প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায়, যেটা আমাদের চলমান আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত রয়েছে। আমি বিগত কয়েকটি ক্লাসে এখানে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের এই অধ্যায়ের প্রায় শেষের দিককার আলোচনাগুলো করব। তো গতদিন আমি যেখান থেকে আলোচনাটা শেষ করেছিলাম, আমি সেই অংশ থেকেই আলোচনাটা শুরু করতে চাচ্ছি। তো গতদিন আমি আলোচনা শেষ করেছিলাম সুষমবৃত্তীয় গতি দিয়ে। সুষমবৃত্তীয় গতির কতগুলো সমীকরণ, কতগুলো রাশি আমরা পেয়েছিলাম, আমি সেগুলো নিয়ে আলোচনা শুরু করছি। সুষমবৃত্তীয় গতি রৈখিক বেগ আমরা পেয়েছিলাম ভি ইকুয়াল টু ওমেগা বা 2πr/t। এই সম্পর্কগুলোকে ইচ্ছা করলে আরো বর্ধিত করা যায়। যেমন আমরা জানি এটি পূর্ণ আবর্ত, দেখো এনটি পূর্ণ আবর্তন সম্পন্ন হয় টি সেকেন্ডে। মনে করি একটি বস্তু বৃত্তপথে ঘূর্ণন সম্পন্ন করছে, এ বিন্দু থেকে ঘূর্ণন শুরু করে আবার বারবার এ বিন্দুতে ফিরে যাচ্ছে। তাহলে এর প্রতিটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হতে যে সময় লাগছে আমরা তো সেটাকে পর্যায়কাল বলে থাকি। আবার একটি পূর্ণ কম্পন প্রতি সেকেন্ডে যতটা আবার পূর্ণ কম্পন সম্পন্ন হচ্ছে সেটাকে আমরা কম্পাঙ্ক বলে থাকি। তো দেখো এরকম হতেই পারে যে একটি বস্তু 10টি পূর্ণ কম্পন সম্পন্ন করে 50 সেকেন্ডে, এমন কিন্তু হতে পারে। তো 10টির স্থলে আমরা এখানে এন লিখেছি এবং 50-এর স্থলে আমরা টি লিখেছি। তাহলে এনটি পূর্ণ কম্পন অর্থাৎ এন বার পূর্ণ আবর্তন সম্পন্ন করে টি সেকেন্ডে। তাহলে সেখানে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয় টি বাই এন সেকেন্ডে। এই যে লাইনটা আমরা পেলাম, এই লাইনটা আমরা যদি পড়ে অর্থ বোঝার চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা একটা সংজ্ঞা পাবো। একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে যে সময় লাগে আমরা কিন্তু জানি তাকে পর্যায়কাল বলা হয়। তো সেই ধারাবাহিকতায় এটাকে পর্যায়কাল বড় টি দিয়ে আমরা প্রকাশ করতে পারি, এটা পর্যায়কাল। পর্যায়কাল টি, টি সমান সমান টি বাই এন। তাহলে যেখানে টি আমরা লিখেছি এখানে টি বাই এন লেখা যায় 2πr টি বাই এন। তাহলে এটা হলো 2πrn বাই টি। দেখো এখানে তাহলে 2πrn বাই টি। তো এখানে ওমেগাটা ছিল কি? ওমেগা ছিল কৌণিক বেগ, অর্থাৎ বৃত্তপথে সময়ের সাথে সাথে একক সময়ে কৌণিক স্বরণের যে পরিবর্তন তাকে আমরা বলছি কৌণিক বেগ, সেটা ওমেগা। এটা হচ্ছে রৈখিক। এখানে আমরা যদিও বেগ লিখছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু দ্রুতি হিসেবে আমরা এখানে দ্রুতি লেখাটা বেশি ভালো হবে মনে করি, দ্রুতি লিখলাম। বেগের যে সমীকরণ আমরা কিন্তু হরহামেশাই যখন বইতে আমরা গাণিতিক সমস্যা সমাধান করি ওটাকে হরহামেশাই কিন্তু কৌণিক বেগ হিসেবেই লেখা হয়। তো বেগ আর দ্রুতি বিষয়ের পার্থক্য আমরা কিন্তু জানি সবাই।
যে একটির মান আছে, বেগের মান এবং দিক উভয়ই আছে, এবং একটি শুধু মান আছে, অর্থাৎ দ্রুতির শুধুমাত্র মান আছে, এর কোনো দিক নেই। তো কিন্তু যখন আমরা অঙ্ক করি আমরা সাধারণত অঙ্কে মান বের করে থাকি, এই জন্য বইয়ে অনেক সময় দ্রুতি লেখা থাকে, আবার কখনো বেগ লেখা থাকতে পারে। তবে যখন বেগ লেখা থাকবে তখন অবশ্যই আমরা তাকে বেগ আছে মানে তার দিক আছে বিবেচনায় নিয়ে আমরা অঙ্কটা করব। তো এই জায়গায় যদি আমরা এখানে লিখতাম ওমেগা মানে আমরা আবার জানি 2π/t ইনটু r, ওমেগা মানে 2π/t ইনটু r, তাহলে এই লাইনটা হচ্ছে অর্থাৎ ওখানেই যাচ্ছে। আবার এরকম লেখা যায় পর্যায়কালের বিপরীতরাশি কম্পাঙ্ক, কম্পাঙ্ক f সমান সমান আমরা জানি 1/t, তাহলে 1/t/n ইকুয়াল টু n/t। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 1/t এর পরিবর্তে f লেখা বা n/t এর পরিবর্তে f লিখলে এখানে কিন্তু v সমান সমান 2πr/f এমনটা হতে পারে, v সমান সমান 2πr/f। v সমান সমান 2πr/f। তো এই সমীকরণগুলো আমরা পেয়েছি। তো দেখো পদার্থবিজ্ঞানে বেগের কিন্তু অনেকগুলো সূত্র রয়েছে, আমরা যদি সবগুলো সূত্র পড়ি তো দেখবো প্রত্যেকটাই বেগের সূত্র, কিন্তু আসলে কখন কোনটা আমরা ব্যবহার করব। যেমন v = u + at, v² = u² + 2s, এই প্রত্যেকটাই কিন্তু বেগের সূত্র। আবার এখানে তোমরা পড়লে v = ওমেগা r, v = 2πr/f, v = 2πr/n/t, তো প্রত্যেকটাই তো বেগের, তাহলে কখন আমরা কোন সূত্রটা ইউজ করব। তাহলে এই গতিবিদ্যাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এখানে গতির ধরন অনুযায়ী। তো প্রথমে আছে রৈখিক গতি, তারপর দ্বিমাত্রিক গতি, তারপর সুষমবৃত্তীয় গতি। তো আমরা যদি এই গতিগুলোর ক্যাটাগরি ভাগ করতে পারি তাহলে এই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা সূত্র রয়েছে, আমরা সেই ক্যাটাগরি বোঝার পরেই সেই ধরনের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে আমাদের গাণিতিক সমস্যা সহজে সমাধান হবে। যেমন ধরো একটি বস্তু 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, অথবা 3 সেকেন্ড পর বস্তুর বেগ কত হয়। তো এখানে কিন্তু গতির ধরনের কথা উল্লেখ করা হয়নি, তাহলে এটাকে সুষমবৃত্তীয় গতি মনে করা যাবে না, এটাকে রৈখিক গতি মনে করতে হবে। যেমন বিড়া মাথায় পড়ন্ত একটি বস্তু, একটা নির্দিষ্ট সেকেন্ডে কিন্তু নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়। যেমন গ্যালিলিওর দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর অর্জিত বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ সেটা আছে v = u + at, যেখানে u 0, অর্থাৎ v = at। আর ধরে নিলাম v = u + at, সেক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারছি যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বেগ অর্জনের কথা যখন আসছে, কোনো গতির ধরন উল্লেখ নেই, তখন কিন্তু আমরা এটা রৈখিক গতি মনে করতে পারি। এখন বৃত্তপথে চলমান বস্তুর আমরা যে সুষমবৃত্তীয় গতির কথা বলি, তাহলে 3 সেকেন্ড পরে বেগ কত হবে, 4 সেকেন্ড পরে বেগ কত হবে, সেখানে কিন্তু বেগের মানটা চেঞ্জ হচ্ছে না। কারণ এখানে বেগের যে সমীকরণ আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু সুষমবৃত্তীয় গতি বলছি, তাহলে সে সমবেগে চলছে বৃত্তপথে। আমরা সমবেগ না বলে যদি সমদ্রুতি বলি জিনিসটা আরো স্পষ্ট হবে। আমরা ধরছি যে সমদ্রুতিতে চলছে, অর্থাৎ তার বেগের মানের কোনো পরিবর্তন নেই, তাহলে নির্দিষ্ট সময় পরে বেগ সবসময় একই থাকবে এক্ষেত্রে। তাহলে একটা বস্তু, প্রশ্ন হচ্ছে বেগ কি, এখানে একটা সুন্দর প্রশ্ন হয়ে থাকে যে বৃত্তপথে চলমান বস্তুর বেগের পরিবর্তন না হলেও আমরা বলছি, বা দ্রুতির পরিবর্তন না হলেও আমরা বলছি ত্বরণ আছে। কিন্তু সরলরেখায় চলমান বস্তু যদি দ্রুতির কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা বলছি ত্বরণ নেই। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটি গাড়ি, এখানে আমি একটা গাড়ি রাখলাম, এই গাড়িটা এই দিক বরাবর যাচ্ছে, v = 10 মিটার/সেকেন্ড। সময়ের সাথে সাথে এর বেগ বাড়েও না কমেও না, এটা সমবেগ বলছি আমি। তাহলে এটা কিন্তু ত্বরণের যে সূত্র a = v - u/t, এটা আদি বেগও 10, শেষ বেগও 10। আমি এই পাশে লিখলাম সমান সমান 10 - 10/t = 0। তাহলে ত্বরণ, এই যে ত্বরণ, এটা কিন্তু শূন্য হয়ে গেল।
তাহলে সমবেগে সরল রেখায় চলমান অর্থাৎ সোজা পথে চলমান বস্তুর কোনো ত্বরণ থাকছে না, কিন্তু কোনো কণা যদি বৃত্তপথে সমবেগে আবর্তন করে অর্থাৎ সমদ্রুতিতে আবর্তন করে তাহলে আমরা বলছি তার ত্বরণ আছে। তাহলে এটা কিভাবে সম্ভব হচ্ছে? এর সমীকরণটা কি হবে? এটা হচ্ছে রৈখিক ত্বরণ। এটা আমরা যেটা পড়লাম এটা হচ্ছে রৈখিক ত্বরণ। একইভাবে আমরা যদি কৌণিক ত্বরণ নির্ণয় করতে চাই, আলফা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। যেখানে আমরা ভি লিখছিলাম ওখানে আমরা ওমেগা লিখছি। তো এখানে কৌণিক ত্বরণটা শূন্য। তাহলে বস্তুর কোন ত্বরণ থাকছে? বৃত্তপথে চলমান বস্তুর আমরা দেখলাম সমবেগে চলে, কারণ কি দেখো ওমেগা সমান 2 পাই বাই টি। এই যে আমরা ওমেগা, এই ওমেগা সমান জানি যে 2 পাই বাই টি। তো সুষম বৃত্ত গতির ক্ষেত্রে একটা গতির পর্যায়কাল কখনো চেঞ্জ হয় না, আর 2 পাইয়ের মান তো সারা জীবন একই রাশি, একই থাকবে। তাহলে এই সমীকরণের ডান পাশের রাশির কোনো পরিবর্তন সংঘটিত হচ্ছে না। তাহলে ওমেগা একটি ধ্রুব রাশি অর্থাৎ সমকৌণিক বেগে চলমান আমরা বলতে পারি। তো তাই যদি হয় তাহলে এখানেও তো বেগের পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানেও ত্বরণ থাকার কথা না। কিন্তু বৃত্তপথে চলমান বস্তুর একটি ত্বরণ থাকছে, যেটাকে আমরা বলছি কেন্দ্রমুখী ত্বরণ। অর্থাৎ একটি বস্তু যদি বৃত্তপথে সুষম দ্রুতিতে ঘুরতে থাকে তার বেগের মানের পরিবর্তন হবে না, অর্থাৎ এই যে মানটা v সমান 2 পাই বাই টি, এই রৈখিক বেগের কোনো পরিবর্তন, মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার দিক প্রতিনিয়ত পরিবর্তিত হবে। মনে রাখতে হবে বেগ একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি মান বা দিক অথবা উভয় যে কোনোটির পরিবর্তনে মানের পরিবর্তন অথবা শুধু দিকের পরিবর্তন অথবা মান ও দিক উভয়ের পরিবর্তনের কারণেই কিন্তু ভেক্টর রাশি প্রভাবিত হতে পারে। তাহলে বৃত্তপথে চলমান বস্তুর বেগের মানের পরিবর্তন না হলেও প্রতিনিয়ত তার বেগের দিক পরিবর্তন হতে থাকে। তাই শুধু মান বিবেচনা না করে দিককে বিবেচনায় নিয়ে বলতে হবে বেগের পরিবর্তন হচ্ছে, আর বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে তার ত্বরণ থাকবে। তাহলে এটা একটা কিন্তু সুন্দর প্রশ্ন এখান থেকে, যে প্রশ্নটাকে আরেকবার বলি, সরল রেখায় সমবেগে চলমান বস্তুর ত্বরণ না থাকলেও বৃত্তপথে সমবেগে চলমান বস্তুর কেন ত্বরণ থাকে? তাহলে ওই যে ত্বরণটা থাকে ওই ত্বরণটার নাম আমরা কি দেব? ওটাকে আমরা লম্ব ত্বরণ বা কেন্দ্রমুখী ত্বরণ বলে থাকি। দেখো এ সমান সমান আমরা এখানে ডেল্টা এ সমান সমান এখানে ভি স্কয়ার বাই আর, এটা আমি আগামী ক্লাসে যদি সময় পাই তাহলে একটু বড় প্রমাণ হবে। এটা আমি একটু তোমাদের এখন কিছুটা দেখিয়ে রাখছি, আগামী ক্লাসে আশা করি এটা আমি পূর্ণাঙ্গ ধারণা দিতে পারবো তোমাদের। এখানে আমরা দেখছি এ সমান সমান ভি স্কয়ার বাই আর, এখানে ভি হচ্ছে রৈখিক বেগ। তাহলে এই যে রৈখিক বেগের মানটা একই থাকলেও ত্বরণ থাকবে, এর কারণ হচ্ছে কি বেগের মানের পরিবর্তন না হলেও বৃত্তপথে চলমান বস্তুর দিকের পরিবর্তন হচ্ছে। এখানে স্পর্শক বরাবর বেগের দিক, এখানে তো এই স্পর্শক বরাবর, এখানে এই স্পর্শক বরাবর, তাহলে প্রতিনিয়ত এই স্পর্শক বরাবর তার বেগের দিক চেঞ্জ হচ্ছে। তো বেগ যেহেতু ভেক্টর রাশি তাই বেগের মানের পরিবর্তন না হলেও দিকের পরিবর্তনের কারণে আমরা সার্বিকভাবে বলছি যে বেগের পরিবর্তন হচ্ছে। এই কারণে বেগের পরিবর্তন আছে মানেই ত্বরণ হবে। আমরা জানি সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনকেই পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। সেই ধারাবাহিকতা এখানে ত্বরণ থাকছে, এখানে আমরা এটাকে বলছি কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ। তো এরপর এখান থেকে আমরা সমীকরণকে আরেকটু বলিত করতে পারি, যেমন এ সমান সমান ভি সমান সমান ওমেগা, আমরা জানি ওমেগা আর বাই ওমেগা, এটা আমরা যদি সমাধান করি ওমেগা স্কয়ার আর, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের দুটি রাশিমালা। তো যেহেতু একটি বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ আসছে, কেন্দ্রমুখী ত্বরণের দিকটা তাহলে কেন্দ্র বরাবর হবে, যে কোনো বিন্দু থেকে কেন্দ্রের দিকে হবে এর দিকটা, কেন্দ্রমুখী ত্বরণ। তবে এর যদি ভেক্টর রূপ আমরা লিখি তাহলে কিন্তু এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার আর লিখতে হবে।
এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার আর। এর যে ভেক্টর রূপটা, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন কিন্তু ইউজ করা হচ্ছে। এই মাইনাস চিহ্নটা আসলে কি বোঝাচ্ছে? এই মাইনাস চিহ্নতে বোঝানো হচ্ছে যে যে কণাটা ঘূর্ণায়মান তার ব্যাসার্ধ ভেক্টর আর এবং তার রৈখিক ত্বরণ এই যে এ, এটা পরস্পর বিপরীতমুখী। ভেক্টর সাধারণত আমরা অঙ্কের ক্ষেত্রে তেমন ইউজ করি না, খুব কম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা উপরে এই সূত্রটা ইউজ করি, এই যে এটা ইউজ করি, অথবা এটা ইউজ করি প্রয়োজন বুঝে। তো যদি কখনো এখানে ভির মানের প্রয়োজন হয়, তাহলে এই ভি সমান সমান আমরা আবার 2 পাই আর এন বাই টি এখান থেকে করে আসতে পারি। তো যাই হোক, আমরা মোটামুটি কৌণিক গতি সংক্রান্ত সূত্রগুলো কিছুটা হলেও আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারলাম। এখন আমি দুই একটা সমীকরণের সাদৃশ্যতা দেখাবো রৈখিক গতির সাথে, কিভাবে বৃত্তীয় গতির কিছু কিছু সূত্র মিল রয়েছে। যেমন আমরা লিখি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা রৈখিক, রৈখিক গতি, আর এটাকে আমরা লিখছি কৌণিক গতি। কৌণিক গতিতে আমরা এটাকে লিখছি ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা। এখানে প্লাস মাইনাস দুটোই কিন্তু হতে পারে সমতরণ বা সমমন্দনে চলমানের ক্ষেত্রে। তবে এই যে সূত্রগুলো আমি এখন লিখছি, এগুলো কিন্তু বস্তু সমবেগে চলবে না, এখানে তার বস্তুর কৌণিক বেগের পরিবর্তন হবে। এখানে যেহেতু ত্বরণ রয়েছে, কৌণিক বেগের পরিবর্তন হবে। আবার s ইকুয়াল টু ut প্লাস মাইনাস হাফ a t স্কয়ার হাফ আলফা t স্কয়ার আমরা এই সমীকরণগুলো আসলে আজকে পেলাম। তো আমরা যদি এইভাবে রৈখিক গতির সমীকরণগুলো সবারই মোটামুটি জানা আছে, তার সাথে মিল খোঁজার চেষ্টা করি, তাহলে সমজাতীয় কৌণিক বেগের রাশিগুলো দিয়ে আমরা এই সূত্রগুলো লিখতে পারি এবং এগুলো সমাধান করতে পারি। তো আগামী ক্লাসে আমি তোমাদের এই সুষমবৃত্তীয় গতি, যদি বস্তু অসমবৃত্তীয় গতিতে চলে, তাহলে তার কিভাবে সমস্যাগুলো সমাধান করতে হবে এই বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।